স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। এই যে মূল্যায়ন পদ্ধতি সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি। মুক্তি, আমরা দেখছিলাম যে আসছে যে বার্ষিক পরীক্ষা সেটা বর্তমান কারিকুলামই হচ্ছে, তবে পাল্টে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি এমন সিদ্ধান্ত এনসিটিভির। এবং এতে 30% শিক্ষণকালীন এবং 70% লিখিত পরীক্ষা থাকবে। সেই সঙ্গে থাকবে বহু নির্বাচনী সংক্ষিপ্ত এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। এখন দুপুরে এ নিয়ে রয়েছে বিস্তারিত। গত সেপ্টেম্বর 10 তারিখে আমি বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়েছি। আজকে 1 বছর হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি আমি খুব কষ্টে আছি। মালয়েশিয়ার ভিসাও শেষ, ইভেন ইতালির ভিসা তো পাইতেছি না পারতেছি কোনো ব্যবসা বাণিজ্য করতে, না পারতেছি অন্য দেশে যেতে। কেন? কারণ আমাদের পাসপোর্ট তারা দিচ্ছে না। আমাদের একমাত্র দাবি ভিসা সহ আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে এবং ফেরত চাই। আমি অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম, খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালি 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। নাফি, আমরা দেখছিলাম ওয়ার্ক পারমিট সহ বৈধ কাগজপত্র জমা দিয়েও কিন্তু ইতালির ভিসা মিলছে না। তাই পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে রাজধানী গুলশানে ভুক্তভোগীদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি চলছে। মুক্তি, এই বিষয়ে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। এ নিয়েও এখন দুপুরে জানাবো সবশেষ খবর। তবে শুরুতে যেটা বলছিলাম যে জাতীয় শিক্ষাক্রম 2022-এর সাথে চলমান মূল্যায়ন পদ্ধতি যে আলোচনা সমালোচনা দুটি রয়েছে এবং শুরু থেকে রয়েছে, এবং এই শিক্ষাক্রমের মূল্যায়নে এক এক সময় এক এক সিদ্ধান্ত এসেছে। পাশাপাশি এর আগে সৃজনশীল যে পদ্ধতি ছিল সেটা নিয়েও কম সমালোচনা হয়নি। তাই তো শিক্ষার্থীরা আসলে লব্ধ জ্ঞানে কতটুকু অর্জন করলো সেটি যথাযথভাবে মূল্যায়ন করতে ইতোমধ্যেই কিন্তু নতুন পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে এনসিটিভি, এবং এই সংস্থাটি দাবি করছে যে এতে পড়াশোনার শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে। সহকর্মী ফরহাদ বিন নূরের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। 2010 সালে মাধ্যমিকে প্রথমবার বাংলা এবং ধর্ম শিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলো এই পদ্ধতির আওতায় আসে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক এই 4 ধরনের উত্তর লিখতে হতো। অবশ্য পরে এই সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর প্রণীত হল জাতীয় শিক্ষাক্রম 2022, যা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু। কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয়, পুরোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আবার কখনো 65% লিখিত আর 35% শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা। সবশেষ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে মোট 5 ঘন্টার পরীক্ষা হয়েছে, যেখানে 2 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর 3 ঘন্টা লিখিত পরীক্ষা। সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন হয়, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ঢালে আগের রাতের প্রশ্নফাঁস। সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায়। তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। এমন মূল্যায়নে অনেক শিক্ষার্থী ও অভিভাবকই তিক্ত বিরক্ত। এই যে মূল্যায়ন পদ্ধতি সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। আমাদের মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক এবং আমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। আমার তো মনে হয় না আমার বাচ্চা তেমন কিছু শিখছে, বা ওইভাবে যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন আসার পরে ও কোনো পড়ালেখাই করতো না, পড়তে বসতে বললে পড়ে নাই। দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এই হযবরল মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি ফিরছে সৃজনশীল পদ্ধতিতেই, নাকি অন্য কিছু? নতুন যে পরীক্ষা পদ্ধতি আসছে তাতে শিক্ষার্থী কি তাহলে আগের মতোই ফিরবে পড়ার টেবিলে? জানবো
তারই আদ্যপান্ত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতোমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবি বলছে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারল তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহেই পরিপত্র জারি হবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি এবং আশা করি এটা সবাই মিলে আমরা একটা ফ্রুটফুল ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি বা সিস্টেম আমরা চালু করব, যেটা সবার জন্যই উপকার বয়ে আনবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও দাবি এনসিটিবির। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, একটু অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। শিক্ষার্থীরা পড়ে ক্লাসরুমে যে শ্রেণীকক্ষে যেয়ে তারা বিষয়ে তাদের যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকে তারা অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবে এই পরীক্ষা পদ্ধতিতে। আর 2026 সালে কোন পদ্ধতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সে ব্যাপারেও শিগগির সিদ্ধান্তে আসবে কর্তৃপক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নাফি, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক এই সময়ে রাজধানীর যে অলিতে গলিতে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলতো, সেটি এখন অলিগলি পেরিয়ে কিন্তু এখন মহাসড়কেও চলছে এবং এতে কিন্তু নানা রকম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। একই চিত্র কিন্তু চট্টগ্রামেও সেখানকার নগরীর যে প্রধান প্রধান সড়ক, সেখানে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সার দৌরাত্ম্য বেড়েছে, যার কারণে এটি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং এই ঘোষণার পর থেকে অভিযান শুরু হয়েছে এবং জব্দ করা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। মূলত 5 আগস্ট সরকার পতনের পর এই অটোরিকশা অলিগলি ছাড়িয়ে মহাসড়কে উঠে যাচ্ছে এবং পাশাপাশি দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ঘটছে অহরহ দুর্ঘটনার ঘটনাও। এ নিয়ে ফাইসাল করিম জানাবে বিস্তারিত। নেই কোনো অনুমোদন বা চালকের দক্ষতার বালাই, তার উপর আছে বিদ্যুৎ অপচয় ও দুর্ঘটনার দুর্নাম। অথচ নগরের কিছুটা পিছিয়ে থাকা এলাকা বা সরু সড়কে দাপিয়ে বেড়ায় অটোরিকশা। কোনোটিতে যাত্রী চড়ে 2 জন, কোনোটিতে 4 থেকে 6। নগরের সংকটগ্রস্ত যাতায়াত ব্যবস্থায় স্বল্প খরচে দ্রুত গন্তব্যে যাওয়ার এসব যান অবৈধ হলেও যেন হয়ে উঠেছে অপরিহার্য। মূলত অলিগলিতে চলাচল করলেও গেল মাসের 5 তারিখের পর থেকে এসব দাপিয়ে বেড়াচ্ছে নগরের প্রধান সড়ক ও মহাসড়ক। সরকার পরিবর্তনের পর ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ও শিথিলতার সুযোগে আশঙ্কাজনক হারে বেড়েছে এসব যানবাহনের সংখ্যা। ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের পরিমাণও। চিপা চাপা গলি দিয়ে ঢুকে যায়, রাস্তায় জ্যাম করে ফেলে, অনেক ব্রেক নাই, কিছু নাই, হঠাৎ করে ধরে ফেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। এটা আমাদের জন্য দিনমজুর বা দোকান কর্মচারী, পঙ্গু অসহায় বা এলাকার বেকার কিশোর রাতারাতি বনে গেছেন অটোরিকশা চালক। গত 1 মাসে নগরের মূল সড়কে রিক্সা, সিএনজি, অটোরিকশার সাথে বেশ পাল্লা দিয়ে চলছে অবৈধ এসব যান। রাজমিস্ত্রির কাজ করে আজকে 5টা গাড়িটা লেবার এসে আমি জানি না, জানতাম আগে এগুলো অবৈধ, এখন চলতেছে। বেরিয়েছি আজকে সকালবেলা, এখানে ভিতরে চালাইতাম, এখন মনে হয় যে ধরেন না দিকে উপরে উঠে, মানে তো জানি না যে ধরবে। আমি আজকে নতুন আছি স্যার, আমি আর আসলে কেন ধরবো আমি। অভিযোগ আছে অলিগুলির গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এসব রিকশার ব্যাটারি চার্জ হয়। এসব বন্ধের দাবিতে গেল মাসে সড়কে নেমেছিল নগরের সিএনজি, অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশা চালকেরা। এগুলো না আমার পরে আমরার জন্য অসুবিধা হইতেছে, আমরা রাস্তাঘাট বাড়া মারতে হয় না। এটা ইলেকট্রিকের কারেন্টে চার্জ দেয়, কারেন্টে অনেক কারেন্টটা নেই, হাই ভোল্টেজ ব্যাটারি। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশার অধিকাংশ চালকই অপেশাদার। রিকশা চালক ছিল বা টোকাই ছিল বা এখন বর্তমানে কোনো চাকরি নাই, এরকম আর কি। এই ছেলেটার বয়স দেখেন কতটুকু, এখন মনে হয় আপনার 15 বছর অনেক, কিন্তু সে চালাচ্ছে। দীর্ঘদিন ধরে নগরের হজবরল ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ধীরে ধীরে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সড়কে এসব যান নিষিদ্ধ ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় তারা। আর সকাল থেকে সড়কে শুরু হয় তৎপরতা। প্রধান সড়কে উঠলে জব্দ করা হচ্ছে এসব যানবাহন। ট্রাফিক সিগন্যাল বুঝে না এবং গাড়ির গতি এত বেশি, আপনার যে কোনো সময় আপনার গাড়িগুলো উল্টে যায়। আমরা আমাদের আইনানুগ কাজটাই করব, এদেরকে আটক করা এবং আইনের আওতায় নিয়ে আসা। অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পুলিশ কঠোর হলেও নগরে বাড়ছে এসব যানবাহনের শোরুম, বিক্রিও বেড়েছে কয়েক গুণ।
তাই মূল সড়ক নিরাপদ হলেও নগরের অন্যান্য সড়কে এর অবাধ বিস্তার যাত্রীদের ঝুঁকিতে ফেলবে। তাই ব্যাটারি চালিত অটোরিকশার আমদানি বা বিক্রি বন্ধে কঠোর হয়ে বিকল্প নিরাপদ গণপরিবহনে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এদিকে রাজধানীর ভিআইপি রোড থেকে ফ্লাইওভার নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে ব্যাটারি চালিত রিকশা। এ বিষয়ে জানাতে টিকাটুলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, নিয়ম কানুন না মেনেই তো চলছে ব্যাটারি চালিত রিকশা, একদম অলিগুলি পেরিয়ে এখন রাজধানীর প্রধান সড়কগুলোতে এই রিকশার দৌরাত্ম আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে যারা রাস্তায় দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কি বলছেন? এই মহাসড়কে দাঁড়িয়ে কবিতার একটি লাইন মনে পড়ে গেল, কেহ কারে নাহি মানে সমানে সমান। অর্থাৎ মহাসড়কের অবস্থা এখন এমনই, কেউ কারো কথা শুনতে এবং মানতে নারাজ, যে যার মতো আইন ভাঙার যে মহা উৎসব, সেই মহা উৎসবে কিন্তু মেতে উঠেছে। সেই মহা উৎসবের ভিতরে আইন ভাঙার যে মহা উৎসব, সেই মহা উৎসবের ভিতরে কিন্তু ঢুকে পড়েছে এই 3 চাকার যে ব্যাটারি চালিত অটোরিকশা, সেই অটোরিকশাগুলো। এইগুলো মহাসড়কে চলাচলের কোনো নিয়ম নেই, তার পরেও উল্টো পথে আর উল্টো পথেই চলাচল করে সবচেয়ে বেশি এই 3 চাকার ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো। নগরবাসীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা জানিয়েছে যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে পুরো নগর জুড়ে এই 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশা, যে কারণে নিশ্চয়ই আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মহাসড়ক জুড়ে যানবাহনের ধীর গতি এবং কিছুটা যানজট তো আছেই। পথচারীদের মধ্যে আমরা কারো কারোর সঙ্গে কথা বলার সুযোগ হলো। পথচারীরা বলল যে 3 চাকার যে অটোরিকশা রয়েছে তারা বেশ বেপরোয়াভাবেই নগরীতে চলাচল করে। পরিসংখ্যান পুরো দেশ জুড়ে এখনই যদি এদেরকে নিয়ম এর মধ্যে আনা না যায়, শৃঙ্খলার মধ্যে আনা না যায়, সেক্ষেত্রে যানজট আরো বাড়বে নগর জুড়ে। আমরা 45 মিনিট হলো এই টিকাতলি মোড়ে রয়েছি। কোনো একজন ট্রাফিক সদস্যের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। ট্রাফিক সদস্য আমাদেরকে জানিয়েছেন যে ট্রাফিক আইন মানতে নারাজ এই 3 চাকার যে ব্যাটারি চালিত অটোরিকশা, সেই অটোরিকশাগুলো, এবং তাদের আইন তারা মানতে চান না, এমনটাই আমাদেরকে প্রকাশ করেছে। আমরা বেশ কিছুক্ষণ ধরে এই মহাসড়কে আছি, আমরা দেখতে পেয়েছি যে এই 3 চাকার যে ব্যাটারি চালিত যে অটোরিকশা তা বেশ চলাচল অনিয়ন্ত্রিত। এক কথায় তারা কোনো ধরনের নিয়ম কানুন মানেন না এবং বেপরোয়াভাবেই নগর জুড়ে এবং মহাসড়ক জুড়ে চলাচল করেন। তো এই ছিল টিকাতলি থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। মুক্তি। জাবেদ আব্দুল্লাহ যুক্ত ছিলেন রাজধানীর টিকাটুলি এলাকা থেকে। দেখছেন এখন দুপুর। মুক্তি, আমরা শুরুতে একটা জিনিস বলছিলাম যে ইতালিতে যেতে ইচ্ছুক ভুক্তভোগীদের ভিসা সহ পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে চলছে গণ অবস্থান কর্মসূচি, এবং সকাল 9টা থেকে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পার্কের অবস্থান নিয়েছে 1000-এর বেশি মানুষ। এবং এই যে অবস্থান নিয়ে প্রবাসীদের অনেকেরই পাসপোর্ট কিন্তু আটকা প্রায় 2 বছর ধরে। তবে এই বিষয়ে কিন্তু সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে, এই সংকট নিরসনের আশ্বাস পাওয়া গেছে রাষ্ট্রদূতের পক্ষ থেকে। তবে জাল নথির প্রমাণ পাওয়া এই দীর্ঘসূত্রতা উল্লেখ করে তিনি বলেছেন যে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সহকর্মী নাইম আবিরের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, স্লোগানে স্লোগানে মুখরিত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। সকাল থেকে প্রায় 1000 খানেক মানুষ জমায়েত হয়েছেন এখানে। দাবি ইতালি যাবার জন্য জমা দেয়া ভিসা সহ পাসপোর্ট ফেরতের। অবস্থান নেওয়া প্রবাসীদের অনেকেরই পাসপোর্ট আটকা 2 বছর ধরে। ইতালির ভিসা দেয়া প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের দ্বারস্থ হয়েও মেলেনি সদুত্তর। ঢাকায় ইতালি দূতাবাসের কাছেও পাওয়া যায়নি কোনো জবাব। তাই ভুক্তভোগীদের এই অবস্থান। গেল বছরের আগস্ট থেকে এখনো পর্যন্ত প্রায় 1,00,000 খানেক ইতালি গমনোচ্ছুদের আবেদনের জবাব দেয়নি ভিএফএস গ্লোবাল। এত লম্বা সময় ধরে প্রবাসীদের কাটছে কর্মহীন জীবন। গত সেপ্টেম্বর 10 তারিখে আমি ভিএফএস গ্লোবালের কাগজ পাসপোর্ট জমা দিয়েছি। আজকে 1 বছর হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি, আমি খুব কষ্টে আছি। আমার জমানো টাকা যা ছিল সব খাই ফেলেছি। এখন আমার একটা মোটরসাইকেল আছে আর বাকি, ওটা আমি বিক্রি করে ফেলাবো। আফ্রিকায় ছিলাম, তাই সেইখান থেকে আমি দেশে আসি। দেশে আসার পরে আমার অরিজিনাল ডকুমেন্ট আমি সাবমিট করি ভিএফএসে, কিন্তু তারা আজ 10 মাস হয়ে গেছে, কিন্তু তারা কোনো ভিসাই দিতেছে না। এই জন্য দেখা গেছে যারা বাহির থেকে আসে তারা তো বাংলাদেশে জানেনি যে সচরাচর কোনো কাজ করতে পারে না। আমাদের যে জমানো যে সঞ্চয় ছিল সম্পূর্ণ শেষ। আমাদের একটাই এখন দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে, উনি হস্তক্ষেপের মাধ্যমে যাতে আমাদের এই লাখো মানুষের এই সমস্যাটার সমাধান করা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। ভিসা সহ আমাদের পাসপোর্ট
ফেরত দিতে হবে এবং ফেরত চাই। অনেকে অন্য দেশে কাজ করবার সময় জমা দিয়েছিলেন কাগজ, আবেদন গ্রহণ হওয়ায় চলে এসেছেন দেশে। অপেক্ষার প্রহর গুনতে গিয়েই মেয়াদ ফুরিয়েছেন আগের দেশের, পাচ্ছেন না ইতালি যাবার ভিসাও, পড়েছেন উভয় সংকটে। দীর্ঘদিন যাবৎ আমি এখনো কোনো ভিসা পাইনি। আমার কুয়েতের ভিসাটাও শেষ হয়ে গেছে, আমি 6 মাস ছুটি নিয়ে আসছি, এই 6 মাস আমার ক্যান্সেল হয়ে গেছে। আমার এখন ভিসা এটাও পাচ্ছি না, কুয়েতটাও পাচ্ছি না, প্লাস আমার এখন ইতালিটা হবে কিনা তাও আমি শিওর না। এখন আমার ফ্যামিলি সহ আমি এমন মানবতার জীবনযাপন করতেছি ভাই, আমার এখন বেঁচে থাকাও অনেক কষ্ট। ইতালি গমনেচ্ছুদের গণ অবস্থানের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে ভিএফএস গ্লোবাল। আবেদনকারীর অনেকের নথি ও ওয়ার্ক পারমিট জাল দাবি করে তারা বলছে যাচাই বাছাই করতেই এমন সময়ক্ষেপণ। যদি কেউ চায় তাহলে আবেদন প্রত্যাহার কিংবা পাসপোর্ট ফেরত নিতে পারেন। তবে সেই বিজ্ঞপ্তি মানতে নারাজ ইতালি গমনিচ্ছুরা, বলছেন এত বছর অপেক্ষার পর শুধু পাসপোর্ট ফেরত নেবেন না তারা। যদি শুধু পাসপোর্টের কথা বলে তাহলে এটা কোনো সিদ্ধান্ত হলো? এখন এই 1-1.5 বছরে আমরা যে সাফার করছি ফ্যামিলিতে, এটা কে দেবে? এটা দায়ভার কে নেবে? আমার নুলুস্তাতে ভুল ছিল, আমি সেটা কারেকশনও করছি, কিন্তু কারেকশন করার পরে এই পর্যন্ত তারা ভিসা দিচ্ছে না। এদিক দিয়ে আমার বাহরাইনের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। পরে অবস্থানকারীদের পক্ষে 5 জন সমন্বয়ক যান দূতাবাসে। রাষ্ট্রদূতের সাথে কথা বলে তারা গণমাধ্যমে জানান, ভিসার দীর্ঘসূত্রিতায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেছেন কোটার চেয়ে বেশি আবেদন পড়েছে আর জাল নথিরও প্রমাণ মিলেছে, তাই এমন দেরি। তবে আগামী বছরের জানুয়ারির মধ্যেই ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করবার আশ্বাস মিলেছে। আর কত 1 বছর হয়ে গেছে, এটার নিশ্চয়তা কি? আর কতদিন কাজের জন্য অপেক্ষা করব? তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। তবে 7 দিনের মধ্যে কমপক্ষে 100 ভিসা পাবার নিশ্চয়তা চেয়েছে অবস্থানকারীরা। নাইম আবির, এখন ঢাকা। এখন দুপুরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি তুলে ধরে দ্রুত সময়ে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দিতে হবে। সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুসুলভ আচরণ করে যাচ্ছে ভারত। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সীমান্ত নিয়ে সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বর্তমান আচরণ কারোর জন্য শুভকর নয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হতাহতদের বিষয়ে তথ্য চেয়ে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তথ্য চাওয়া হয়েছে দেশের গণমাধ্যমগুলোর কাছেও। সকালে সাংবাদিকদের কাছে এ নিয়ে ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে
যে আপনারাই ফোর ফ্রন্টে ছিলেন, ফিল্ডে ছিলেন, আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। দুর্নীতি, অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরে বরিশালের সমন্বয়কদের সাথে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। বেলা 12:30টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই মত বিনিময় করেন তারা। এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করতে হবে। এজন্য সারা দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতেই তাদের এই বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফর। তারা আরও বলেন, দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক রায়ান ফেরদৌস, তৌহিদ আহমেদ আশিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিপ্লব হয়, মানুষ জীবন বাজি রেখে বিপ্লবে অংশগ্রহণ করে, কিন্তু শেষে এসে দেখা যায় যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সুকৌশলে যারা বিপ্লবী হয়ে ওঠে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয়। মনে রাখতে হবে, আমরা যারা জীবিত আছি, আমরা যারা সুস্থ আছি, আমরা প্রত্যেকে তাদের কাছে দায়বদ্ধ। কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য জীবন দেয় নাই, ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য তারা আহত হয় নাই, তারা আহত হয়েছে, তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা জানি এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তবে রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটিরও সংস্কারের একটি কিন্তু দাবি উঠেছে এবং এই নিয়ে খসড়া প্রস্তাব তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মুক্তির নতুন উপাচার্য যেটা জানিয়েছেন যে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রেণী ক্লাস কার্যক্রম সেটা এই মাসেই চালু হবে। এছাড়া সংস্কারে নেওয়া হবে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের মতামত। এ নিয়ে ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকেই শুরু কোটা সংস্কার আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন দানা বাঁধে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। রাষ্ট্র সংস্কারের আন্দোলন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু, সে বিশ্ববিদ্যালয়ের নানান ক্ষত চোখে পড়ার মতো। একাডেমিক কার্যক্রমের নানান ত্রুটির সাথে আবাসিক হলের অবস্থাও নাজেহাল। বিগত সরকারের সময় এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কালো ছায়া যেমন ছিল, তেমনি গেস্ট রুম, গণরুমের মতো ঘৃণ্য কালচারও এখানে যেন স্বাভাবিক ব্যাপার ছিল। দেশের শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেভাবে গুরুত্ব পাওয়ার কথা, সেভাবে গুরুত্ব পায়নি কখনোই। এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মেধার মূল্যায়নের চেয়ে গুরুত্ব পেত রাজনৈতিক পরিচয়। এছাড়া নানান বৈষম্য তো ছিলই। ডাকসু নির্বাচনও অনিয়মিত। হলের খাবারের মান নিয়ে প্রশ্ন তো বহুদিনের। এমন পরিস্থিতিতে সোমবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের ব্যাপারে খসড়া প্রস্তাব তুলে ধরেন। শিক্ষার্থীর মূল্যায়নে প্রচলিত মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে। ওপেন বুক এক্সাম, টার্ম পেপার ভিত্তিক অংশগ্রহণ প্রভৃতি আত্মীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক, সমালোচনা মনস্ক, উদ্ভাবনী দক্ষতা এবং চিন্তা শক্তির পরিচর্যা প্রকাশকে অধিকতর মূল্যায়ন করতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপাচার্য হয়ে আসা অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, চলতি মাসেই চালু করা হবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এই মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কারে প্রথমত হল পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক পর্যায়ের দায়িত্বরতদের সাথেও কথা চলছে। প্রশাসনিক আমাদের এবং একাডেমিক যারা আমাদের লিডার আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে। বিভিন্ন ব্যানারে শিক্ষক সমাজের সাথেও, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ ব্যানারেও আমাদের সাথে কথা হয়েছে। এবং যারাই এসছেন, আমাদের শিক্ষার্থীদের একটা বড় দল বিভিন্ন প্রসঙ্গে আমাদের কাছে এসছেন, অনেক দাবি দাবা নিয়ে এসছেন। কোনো সময় আমি মানতে পেরেছি, কথা মানতে পারিনি।
এই বিশ্ববিদ্যালয় কারো ব্যক্তিগত সম্পদ নয় উল্লেখ করে নিয়াজ আহমেদ খান বলেন, এটা জনগণের বিশ্ববিদ্যালয়, জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে বিশ্ববিদ্যালয়। কোনো পলিসি আকারে বলার মতো সুযোগ পাইনি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বন্যার কারণে কুমিল্লায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে বানের জলে অসংখ্য শিক্ষার্থীর বই খাতা সহ ভেসে গেছে শিক্ষা উপকরণ। স্কুল খুললেও খোদ শিক্ষকরাই ভাঙা সড়কে স্কুলে আসতে হিমশিম খাচ্ছেন। তাছাড়া আশ্রয় কেন্দ্র এখনও চালু থাকায় এখনই শুরু করা যাচ্ছে না পাঠদান কার্যক্রম। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ছবিতে ছিলেন বাসির আহমেদ। কুমিল্লায় বন্যার পানি নামছে আর ভেসে উঠছে ধ্বংসস্তূপ। কোথাও ধসে পড়া ঘর, কোথাও আবার বানের জলে ভেসে গেছে মাথা গোজার ঠাই। কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিও ব্যাপক। বানের জলে ভেসে গেছে অনেক শিক্ষার্থীর শিক্ষা উপকরণ। স্কুলে আসার সড়কও নষ্ট হয়ে গেছে। তাই কবে নাগাদ এসব শিক্ষার্থী বই নিয়ে পড়ার টেবিলে বসবে তার উত্তর নেই কারো কাছে। আমাদের এতটুকু পানি আর কি ঘরের ভিতরে, আমরা স্কুলে আসতে পারি না পানির জন্য। বই খাতা, ঘর বাড়ি অনেক কিছু ক্ষতি হয়েছে। আমাদের বই খাতা মাদ্রাসার যাওয়ানোর কোনো ব্যবস্থাই নেই। রাস্তাঘাট ভাঙে, এই জন্য পানির জন্য আসতে পারি না। স্কুল খোলা আর আশ্রয় কেন্দ্রে মানুষজন থাকে এই জন্য। কুমিল্লায় 93,000 মানুষ আশ্রয়কেন্দ্র হিসেবে বেছে নেয় শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন। পানি নামলেও ঘরে ওঠার পরিবেশ না থাকায় অনেকেই রয়ে গেছেন স্কুলগুলোতে। পুনর্বাসনের সহযোগিতা না পেলে আগামী দিন নিয়ে উৎকণ্ঠিত ক্ষতিগ্রস্তরা। বাড়িঘর সারিয়ে পানি এসে থাকার পারি নেই, আমরা আশ্রয় করে এসে আশ্রয় নিয়েছি। বাড়িঘর যে অবস্থা, আমরা যাওয়া আমাদের সম্ভব না। রাস্তাঘাট ভাঙা, অনেক পরিবেশও ভালো না। আমরা দুশ্চিন্তায় আছি যে আমরা দুর্দিনে আমরা কোথায় যাব, কি করব। আমরা যদি নিচে যাইও বারান্দায় থাকি তাইলে আমরা গুদের আশ্রয় দিতে, আমরা যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। আশ্রয় নিয়েছি, অনকা বাড়ি ঘর দুয়ার আমরা ভাঙ্গিয়া গেছে, তারপরে পানি নামছে, এখন আমরা বাড়ি ঢুকতে পারি না। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনো বেশিরভাগ আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি, তাই শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এদিকে সড়কের বেহাল দশায় কিভাবে পাঠ কার্যক্রমে যুক্ত হবে শিক্ষার্থীরা তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীরা। বিদ্যালয়টি কিন্তু আশ্রয়কেন্দ্র, এই বিদ্যালয়তে এখনো তারা বাড়িতে যাইতে পারতেছে না। তাদের বাড়ি ঘরে আসলে সমস্যা। শিক্ষার্থীরা স্কুলে আসবে, সেজন্য তাদের রাস্তাঘাটের একটু উন্নতি, সংস্কার বা পুনর্বাসন যেটা বলি আমি, সেটা করা দরকার। ডায়রিয়া, চুলকানি, এরপর অ্যালার্জি জাতীয় যে রোগগুলো ওইখানে এইগুলো খুব বেশি হইতেছে। তাই এখানে আমরা যা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, এখানে আরো উন্নত মানের চিকিৎসা এখানে দরকার। চলমান বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 639টি প্রাথমিক বিদ্যালয়। এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না 104টি প্রাথমিক ও 340টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা সামগ্রী হারানো শিক্ষার্থীদের মাঝে আবারও বই বিতরণ করা হবে বলছেন শিক্ষা কর্মকর্তা। 478টা শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মোট 328টা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র আছে। এখন আশ্রয়কেন্দ্র যেগুলো আছে তাদের যদি কোনো বিকল্প করা যায় তাহলে আমরা সেগুলোতে শ্রেণী কার্যক্রম চালু করতে পারবো। বন্যায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও ব্যাপক। এলজিইডির 1000 কিলোমিটার ও সওজের 100 কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়ক সহ 35টি ব্রিজ কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হলে পাঠদান কার্যক্রমেও তার নেতিবাচক প্রভাব ফেলবে। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। সে খবর জানাতে মহাখালীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। অ্যানি, রাজধানীতে ডেঙ্গুর হটস্পট কোনগুলো জানাবেন? এছাড়া মশার নিয়ন্ত্রণে এবার সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট কিনা? নাফি, এবারের যে ডেঙ্গু মৌসুম, এই মৌসুমে কিন্তু আপনি জানেন যে সেপ্টেম্বরের যে প্রথম সপ্তাহের প্রথম থেকে কিন্তু ডেঙ্গু দেখা যাচ্ছে যে উপদ্রব অনেকটাই বেড়েছে এবং হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আপনি যদি আমার পেছনে একটু দেখেন, এটি আমি এখন যে জায়গাটিতে আছি মহাখালী ডিএনসিসি হাসপাতাল। এখানে কিন্তু
নানা রোগ নিয়েই রোগীরা এসেছেন এবং যারা ডেঙ্গু টেস্ট করতে এসেছেন তারাও কিন্তু এখানে আছেন। এবং আপনি যেটি বলছিলেন যে ডেঙ্গুর যে হটস্পট যেসব জায়গাগুলো রয়েছে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি এলাকায় কিন্তু ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। তার মধ্যে যদি আমি উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি, মধ্যবাড্ডা আমি এখানে এসে দেখতে পেয়েছি যে মধ্যবাড্ডার বেশ কয়েকজন রোগী কিন্তু এখানে ভর্তি আছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে শাহজাদপুর থেকে অনেক রোগী এসেছেন, যেগুলো আসলে বরাবরই ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। এবং আপনাকে একটু বলে রাখি যে এখানে আসলে যেসব রোগীরা এসেছেন তাদের অধিকাংশ দেখা গিয়েছে যে একের অধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এর ফলে কিন্তু যখনই তারা আক্রান্ত হয়েছেন সাথে সাথে হাসপাতালে আনার সাথে সাথে কিন্তু তাদেরকে বেশ কয়েকজনকে কিন্তু আইসিইউতে রাখা হয়েছে এবং সেখান থেকে বের হয়ে দেখা গেছে যে 1 সপ্তাহ মাঝে মাঝে 2 সপ্তাহ লাগছে অনেক রোগীকে সুস্থ হতে। এবং আপনাকে যদি আমি আরেকটু বলে রাখি যে এখানে যারা আসলে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে এখন যারা আসছেন রোগীরা আসছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পেটে পানি জমে গিয়েছে, এছাড়াও ফুসফুসে পানি জমার লক্ষণগুলোও রয়েছে, যে কারণে মৃত্যুর যে হার সেটা কিন্তু অনেকটাই বেশি এবং শক সিন্ড্রোমে চলে গিয়েই কিন্তু রোগীদের বেশি মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে। এবং এখানকার যে পরিচালক আছেন তার সাথে আমরা কথা বলেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন এবার আসলে ডেঙ্গুর উপদ্রব এতটা বেশি এবং ডেঙ্গুতে আক্রান্তের হার কেন এতটা বেশি। তখন তিনি কিন্তু আসলে এই যে থেমে থেমে বৃষ্টি হওয়া সেটিকে কিন্তু কারণ হিসেবে দেখিয়েছেন এবং সিটি কর্পোরেশন সহ সকল সংশ্লিষ্ট যারা আছেন তাদের কিন্তু জনসচেতনতার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এটির মাধ্যমে কিন্তু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব, তাহলে কিন্তু ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো নাফি, এই ছিল আমার কাছে মহাখালী ডিএসসিসি হাসপাতাল থেকে সর্বশেষ। বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহরিন অ্যানি। আর এর সাথে এখন দুপুরে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, কলকাতার আরজিকর কাণ্ড নিয়ে আমরা জানি পুরো পশ্চিমবঙ্গ উত্তাল রয়েছে এবং আজ দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টের শুনানিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং আদালতের অনেক প্রশ্নের জবাবে কিন্তু সংশয় প্রকাশ করেছে সংস্থাটি। মুক্তি, এই অবস্থায় এখনো অনেক রহস্যর আড়ালে থাকার কারণে 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সেদেশের সুপ্রিম কোর্ট। পাশাপাশি তার আগে 16 সেপ্টেম্বর নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে সিবিআইকে নির্দেশনা দিয়েছে আদালত। এ নিয়ে তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। আরজিকর কাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও থামেনি আন্দোলনের উত্তাপ। এমন পরিস্থিতিতে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের মামলায় 22 আগস্টের পর আজ দ্বিতীয়বারের মতো শুনানি বসে সুপ্রিম কোর্টে। শুরুতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তদন্ত প্রতিবেদন জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছে কিনা সেই প্রশ্ন তুললে সিবিআই জানায়, ময়নাতদন্তের সময় উল্লেখ না থাকায় ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের মনে সংশয় রয়েছে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দিন থেকে রাত পর্যন্ত হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা এমনটা জানতে চাইলে 27 মিনিটের করে মোট 4টি ক্লিপ পাওয়া গেছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এতে আরও সংশয় প্রকাশ করে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা সেখানে 5 দিন পরে যাওয়ার নির্দেশনা পাওয়ায় ততক্ষণে অনেক কিছুই পাল্টে গেছে। এর পরপরই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব জানতে চায় আদালত। উত্তরে 15 থেকে 20 মিনিটের কথা জানায় সিবিআই। এই অবস্থায় এখনও অনেক রহস্য উদ্ঘাটন না হওয়ায় আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট। নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে সিবিআইকে। এর আগে গত 22 আগস্ট হওয়া শুনানিতে রাজ্য সরকার ও কলকাতার পুলিশকে তুলোধুনো করেছিল সুপ্রিম কোর্ট। এদিকে সোমবারের শুনানি ঘিরে 14 আগস্টের পর রোববার আরও একবার রাত দখল কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। রাত শেষে সোমবার চলে ভোর দখল কর্মসূচি। এতে স্লোগান, গান, রংতুলির আচর আর মোমবাতির আলোয় উঠে আসে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের জোরালো দাবি। দ্রুত ন্যায় বিচার পেতে রাজপথে গর্জে ওঠে জনতা। এছাড়াও এদিন জার্মানি ও সুইজারল্যান্ড সহ প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বসবাসরত ভারতীয়রাও। বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদের ঝড় তোলেন প্রবাসী ভারতীয়রা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইমরান খানকে মুক্তি দিতে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই।
ইসলামাবাদে এক সমাবেশে দলটির পক্ষ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইমরানকে মুক্তি না দিলে সরকার বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন পিটিআই নেতারা। এদিকে সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদের উপকণ্ঠে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত হওয়া পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের এক বিশাল সমাবেশে দেয়া হয় আলটিমেটাম। সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে মুক্তি না দিলে সরকার বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন দলটির শীর্ষ নেতারা। গুলি চালিয়েও আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর। 1 সপ্তাহের মধ্যেই 50,000 ইমরান সমর্থক নিয়ে খাইবার পাখতুনখোয়া থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হবেন বলেও আলটিমেটাম দিয়েছেন তিনি। तो खुदा की कसम हम इमरान खान को भी खुद रिहा करेंगे। तैयार हो? तैयार हो? हक के लिए तैयार हो? मैं आपको लीड करूंगा। ইমরান খান কারাবন্দী থাকায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান বলেন, জাতি ইমরান খানের মুক্তির জন্য অপেক্ষা করছেন। এদিকে ইমরান খানকে অবিলম্বে কারামুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এর আগে জেলা ও দায়রা আদালত ইদ্যত মামলায় ইমরান খানের দায় মুক্তি চেয়ে করা আপিল আবেদন গ্রহণ করায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হয়েছিল। তবে নতুন করে তোষাখানা মামলায় ইমরান খানে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর একের পর এক মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে ইমরান খানকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv তে।